ক্লাস 11 চ্যাপ্টার 2 সেমিস্টার 2 হচ্ছে নেশন অ্যান্ড ন্যাশনালিজম যে অধ্যায় আছে তার পরের কোশ্চেনগুলো আলোচনা। আধুনিক রাষ্ট্রে প্রধানতম কি ধরনের রাষ্ট্র? আধুনিক রাষ্ট্র প্রধানত কি ধরনের রাষ্ট্র? আধুনিক যে রাষ্ট্রগুলো সেগুলো প্রধানত বহুজাতিক রাষ্ট্র, মানে এক রাষ্ট্রে অনেকগুলো জাতি লোক বা ধর্মের লোক বসবাস করে। পরের কোশ্চেন, কার মতে জাতি হল রাষ্ট্রাধীন সুগঠিত একটি জনসমষ্টি? পরের কোশ্চেন, জাতি ধারণাটি মনস্তাত্ত্বিক না রাজনৈতিক? প্রথম যে কোশ্চেনটা আছে, কার মতে জাতি হল রাষ্ট্রাধীন সুগঠিত একটি জনসমষ্টি? গিলখ্রিস্টের মতে জাতি হল রাষ্ট্রাধীন সুগঠিত একটি জনসমষ্টি। পরের কোশ্চেন, জাতি ধারণাটি মনস্তাত্ত্বিক না রাজনৈতিক? জাতি ধারণাটা অবশ্যই মনস্তাত্ত্বিক। পরের কোশ্চেন 29 দাগের কোশ্চেন, জাতি কিসের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে? জাতি ও রাষ্ট্র কি সমার্থক? জাতি রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে তার পূর্ণতা লাভ করতে পারে। যে জাতির যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা পড়লে তোমরা বুঝতে পারবে যে জনসমাজের মধ্যে যখন রাজনীতি চেতনা উদ্ভবের মধ্য দিয়ে যখন জাতীয়তাবাদের উন্মেষ হবে, তখন তাকে রাষ্ট্র গঠনে অনুপ্রেরণা জাগাবে, নতুন রাষ্ট্র গঠন করবে, তখন তাকে বলা হবে তোমার হচ্ছে জাতি। জাতি ও রাষ্ট্র কি সমার্থক? জাতি ও রাষ্ট্র সমার্থক নয়, দুটো আলাদা জিনিস। পরের কোশ্চেন, জাতীয় জনসমাজের সঙ্গে দেশপ্রেম যুক্ত হলে কি হয়? রাজনৈতিক চেতনাবিহীন ঐক্যবদ্ধ জনসমষ্টিকে কি বলে? প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তার অ্যান্সার, জাতীয় জনসমাজের সঙ্গে দেশপ্রেম যুক্ত হলে তা জাতির জন্ম হয়। পরের দাগের যে পরের কোশ্চেনটার সঙ্গে পরের যে সঙ্গেই যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে রাজনৈতিক চেতনাবিহীন ঐক্যবদ্ধ জনসমষ্টিকে জনসমাজ বলা হয়। এখানে একটা কথা বলে রাখি, ভালো নোট করতে পারো তোমরা। জনসমাজ সমান ঐক্যবদ্ধ জনসমষ্টি মাইনাস রাজনৈতিক চেতনা, মানে জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার উন্মেষ হয়নি। তারপরে জাতীয় জনসমাজ সমান জনসমাজ যুক্ত রাজনৈতিক চেতনা। তারপরে জাতি সমান জাতীয় জনসমাজ যুক্ত জাতীয়তাবোধ / দিয়ে রাষ্ট্র। পর 31 দাগের কোশ্চেন, জাতীয় জনসমাজকে রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ বলে কে উল্লেখ করেছেন? জাতীয় জনসমাজ গঠনে রাষ্ট্রনৈতিক ঐক্য কি একমাত্র উপাদান? প্রথমে যে কোশ্চেনের অ্যান্সারটা, জন স্টুয়ার্ট মিল জাতীয় জনসমাজকে রাজনৈতিক চেতনা সম্পন্ন সমাজ বলে উল্লেখ করেছেন। পরের কোশ্চেনে, জাতীয় জনসমাজ গঠনে রাষ্ট্রনৈতিক ঐক্য কি একমাত্র উপাদান? জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রনৈতিক ঐক্য একমাত্র উপাদান নয়, আরো তোমার হচ্ছে উপাদান আছে, যেগুলো হচ্ছে ভৌগোলিক ঐক্য, বংশগত, ভাষাগত, তারপর হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, যেগুলো বলছিলাম সবগুলোই অনেক উপাদান। তবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাবগত উপাদান, যেটা সেইটা তোমার হচ্ছে জাতীয় জনসমাজ গঠনের উপাদান। 32 দাগের কোশ্চেন, জাতীয় জনসমাজ কখন জাতিতে উন্নীত হয়? কোশ্চেনগুলো ভালো একটু বুঝতে পারলে লেখা যাবে। জাতীয় জনসমাজের মধ্যে সুগভীর রাজনৈতিক চেতনার জন্ম হলে বা নিজেদের মধ্যে স্বাতন্ত্রতা এবং স্বাধীন একটি রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা দেখা দিলে জাতীয় জনসমাজ জাতিতে উন্নতি হবে। মানে একটু আগে বলছিলাম জাতি সমান হচ্ছে জাতীয় জনসমাজ যুক্ত জাতীয়তাবোধ বা রাষ্ট্র গঠনের একটা প্রবল ইচ্ছা, তখন সেই জাতীয় জনসমাজকে জাতি বলা হবে। 33 দাগে, রাষ্ট্রনৈতিক ঐক্য ছাড়াই জাতীয় জনসমাজ গঠিত হয়েছে এমন একটি জাতিগোষ্ঠীর উদাহরণ দাও। ভালো একটা কোশ্চেন। রাজনৈতিক ঐক্য ছাড়া জাতীয় জনসমাজ গঠন হয়েছে এমন একটি উদাহরণ হচ্ছে ইহুদি গোষ্ঠী, যাদের জন্য পরবর্তীকালে ইসরায়েল রাষ্ট্র গঠন করা হয়েছিল। 1948 সালের আগে ইহুদিরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তারা ছড়িয়ে ছিটিয়ে বাস করতো। অ্যাকচুয়ালি ইহুদিরা কিন্তু মানে গোচারণ করে বাস করতো, তারা হচ্ছে
কিন্তু পরবর্তীকালে 1948 সালের পরে তাদের জন্য একটা পৃথক রাষ্ট্রের ব্যবস্থা করা হলো। সেটা হচ্ছে কি, যে প্যালেস্তাইনকে ভেঙে ইসরায়েল রাষ্ট্র গঠন করা হয়েছিল। এই জন্য ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ লেগেই থাকে। 34 দাগের কোশ্চেন, আধুনিক রাষ্ট্রের ঐক্যের বুনিয়াদ বাহ্যিক নয়, তা সম্পূর্ণরূপে মানসিক। এ কথা কে বলেছেন? এ কথাটি বলেছেন অধ্যাপক গ্যাটেল। ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়ে গঠিত রাষ্ট্রের একটি উদাহরণ দাও। 1947 খ্রিস্টাব্দে অখণ্ড ভারতবর্ষ থেকে ধর্মীয় ভিত্তিতে বিভাজন হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। এটা হচ্ছে ভারতের স্বাধীনতার পর যে পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মের ভিত্তিতে, সেইটা এখানে বলা হয়েছে। 35 দাগের কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বংশগত ঐক্যের ভিত্তিতে কোন জাতি ঐক্যবদ্ধ হয়? তারপরে কোশ্চেন, ভৌগোলিক একতা ছাড়াও জাতীয় জনসমাজ গঠিত হওয়ার একটি দৃষ্টান্ত দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বংশগত ঐক্যের ভিত্তিতে জার্মান জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। পরে কোশ্চেন, ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকার ইহুদি জাতির আত্মপ্রকাশ এই ঘটনার দৃষ্টান্ত। 36 দাগের কোশ্চেন, জাতীয় জনসমাজ কাকে বলে? যখন কোনো জনসমষ্টি তাদের বংশ, ভাষা, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, ঐতিহ্য, সংস্কৃতি প্রভৃতির ক্ষেত্রে নিজেদেরকে এক বলে মনে করবে এবং তারা নিজেদের দ্বারা গঠিত হয়ে একটি সরকারের অধীনে বাস করার ইচ্ছা প্রকাশ করবে, তখন সেই জনসমষ্টিকে তোমার জাতীয় জনসমাজ বলা হবে। এই জাতীয় জনসমাজের মধ্যে রাজনৈতিক ঐক্য থাকলেও রাষ্ট্র কিন্তু তখন তারা গঠন করতে পারেনি, এই জন্য তাকে জাতীয় জনসমাজ বলা হবে। পরে কোশ্চেন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরুদ্ধে দুটি যুক্তি দাও, অথবা আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে দুটি যুক্তি দাও। প্রথম যেটা আছে সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার অখণ্ডতার পরিপন্থী। অখণ্ডতার পরিপন্থী বলতে এক জাতি এক রাষ্ট্রনীতি প্রয়োগ করলে বহু বৃহৎ রাষ্ট্র অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রে পরিণত হবে, ফলে ওই ছোট রাষ্ট্রগুলি সামরিক আর্থিক দিক থেকে অনেক শক্তিহীন হয়ে পড়বে। এই জন্য তোমার হচ্ছে এটা একটা আত্মনিয়ন্ত্রণের যে অধিকার, তার বিপক্ষে একটা যুক্তি। ছোট ছোট রাষ্ট্র যখন ভাগ হয়ে যাবে তখন জাতিগত ভিত্তিতে তখন কিন্তু তার সামরিক অর্থনৈতিক দিক থেকে তারা শক্তিহীন হয়ে পড়বে। পরের যে পয়েন্ট আছে, উন্নত সভ্যতা এবং সংস্কৃতির পরিপন্থী। উন্নত সভ্যতা ও সাংস্কৃতিক পরিপন্থী বলতে বলা হয়েছে যে বহুজাতি ভিত্তিক রাষ্ট্রে যখন পারস্পরিক নিজেদের মধ্যে ভাব বিনিময়ের মাধ্যমে নিজেদের সংস্কৃতি, যে কৃষ্টি, এগুলো হচ্ছে উন্নত হয়। কিন্তু এক জাতি এক রাষ্ট্র নীতি প্রয়োগ করলে রাষ্ট্রগুলো তখন ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে তখন তাদের মধ্যে সভ্যতা সংস্কৃতিগুলো দুর্বল হয়ে পড়বে এবং তাদের মানসিক বিকাশও তেমন হবে না। এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরুদ্ধে যুক্তি। পরেই আছে এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ কি? সহজভাবে বলতে গেলে তোমার হচ্ছে একটি রাষ্ট্রে একটি জাতি বাস করে ও নিজেদের রাজনৈতিক ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে সহজ ভাষায় তোমার হচ্ছে এক জাতি এক রাষ্ট্রনীতির অর্থ। তবে এখানে যেটা লেখা আছে, কোনো জাতীয় জনসমাজ যখন নিজেদের পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্য রক্ষার জন্য একটি নিজস্ব রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করার দাবি জানায়, তখন তাকে এক জাতি এক রাষ্ট্র নীতি বলা হয়। পরে কোশ্চেন 39 দাগের, জাতি আত্মনিয়ন্ত্রণের অধিকারটি কবে থেকে প্রতিষ্ঠিত হয়? 1918 খ্রিস্টাব্দে কোন মার্কিন রাষ্ট্রপতি আত্মনিয়ন্ত্রণের অধিকারের তত্ত্বের সমর্থনে কংগ্রেসে জোরালো বক্তব্য দেন? 1772 খ্রিস্টাব্দে পোল্যান্ড যখন দ্বিখণ্ডিত হয় সেই সময় থেকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি প্রতিষ্ঠিত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে আত্মনিয়ন্ত্রণের অধিকারটি সমর্থনে জোরালো বক্তব্য দিয়েছিলেন কংগ্রেসে। এই কংগ্রেস হচ্ছে মার্কিন আইনসভার নাম হচ্ছে কংগ্রেস।
কিন্তু আমাদের এই ভারতবর্ষে কংগ্রেসটা একটা রাজনৈতিক দল, মাথায় রাখবে, গুলিয়ে ফেলবে না। 40-এর দাগের যে কোশ্চেন, জন স্টুয়ার্ট মিল এক জাতি এক রাষ্ট্র নীতির সমর্থনে কি বলেছেন? জন স্টুয়ার্ট মিল এক জাতি এক রাষ্ট্র যে নীতিটা আছে তার সমর্থনে বলেছেন, জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রীয় সীমারেখার সমান হওয়া উচিত। যেখানে হচ্ছে তোমার রাষ্ট্রীয় সীমানা এবং জাতীয় সীমানা, মানে হচ্ছে একটা রাষ্ট্রে একটা জাতি থাকবে, এই নীতি কথা তিনি বলেছেন। পরের কোশ্চেন, উড্রো উইলসন এক জাতি এক রাষ্ট্রীয় নীতির সমর্থনে কি বলেছেন? উড্রো উইলসন হচ্ছে এক জাতি এক রাষ্ট্র নীতির সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে প্রতিটি জাতিকে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদান করতে হবে, ফলে যুদ্ধের যে অন্যতম কারণ সেটা সমূলে উৎপাটিত করা সম্ভব হবে। মানে তিনি বলতে চাইছেন যুদ্ধের মূল কারণ একটি রাষ্ট্রে একসঙ্গে অনেকগুলো জাতি বাস করলেই যুদ্ধ হয়, কিন্তু জাতিভিত্তিক রাষ্ট্র গঠিত হলে যুদ্ধের কারণ সম্পূর্ণভাবে নিপাত হবে। মানে একটা রাষ্ট্রে একটা জাতি থাকলে যুদ্ধটা সম্পূর্ণ থাকবে না। এটাই এখানে উড্রো উইলসন এক জাতি এক রাষ্ট্র সমর্থনে বলেছেন। 42-এ দাগের কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার হলো এমন এক অস্ত্র যার দুই দিক ধার। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে লর্ড কার্জনের। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারে সমর্থন করেছেন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম লেখো। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সমর্থন করেছেন। পরের কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে মতামত দিয়েছেন এমন একজনের রাজনৈতিক ব্যক্তিত্বের নাম লেখো। লর্ড কার্জন জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিপক্ষে মতামত দিয়েছেন। পরের কোশ্চেন, এক জাতি এক রাষ্ট্র নীতি মেনে চললে ব্রিটেনকে কয়টি পৃথক রাষ্ট্রে বিভক্ত করা হবে? এটা হচ্ছে এক জাতি এক রাষ্ট্রনীতি মেনে চললে ব্রিটেনকে তোমার 4টি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বে বলে মনে করা হয়েছে। পরের কোশ্চেন, এক জাতি এক রাষ্ট্রনীতি মেনে নিলে সুইজারল্যান্ডকে কয়টি পৃথক রাষ্ট্রে বিভক্ত করা হবে? জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার তত্ত্ব সম্পর্কে অ্যাক্টন কি বলেছেন? এক জাতি এক রাষ্ট্রনীতি মেনে চললে সুইডেনকে 3টি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বে সুইজারল্যান্ড। জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার তত্ত্ব সম্পর্কে লর্ড অ্যাক্টন বলেছেন যে কেবল যে রাষ্ট্রে কেবল একটি জাতি বাস করে সেখানে সেই জাতি অনগ্রসর হতে বাধ্য। মানে এখানে হচ্ছে জন স্টুয়ার্ট মিল কোনোভাবে এক জাতি এক রাষ্ট্রের কথা বলেননি। যদি একটা রাষ্ট্র একটা জাতি বাস করে সেই জাতি কিন্তু অনগ্রসর হয়ে পড়বে, সম্পদের দিক থেকে, সামরিক দিক থেকে, আর্থিক দিক থেকে, ইত্যাদি দিক থেকে, লোকবলের দিক থেকে অনগ্রসর হয়ে পড়তে বাধ্য। পরে হচ্ছে 46-এ দাগের কোশ্চেন, প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধটি কে কবে রচনা করেছিলেন? 1308 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য সভ্যতা নামক গ্রন্থটি রচনা করেছিলেন। পরে কোশ্চেন, জার্মান জাতি সম্পর্কে কি বলে হিটলার জার্মান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন? আত্মনিয়ন্ত্রণ অধিকারের মূল নীতি কি? জার্মানরা খাঁটি আর্য রক্ত সম্ভূত, এই কথা বলে হিটলার জার্মান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এক জাতি এক রাষ্ট্রই হল আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতিষ্ঠার একটি মৌলিক নীতি। পরে কোশ্চেন 48-এর দাগে, স্ট্যালিনের মতে আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্থ কি? পোল্যান্ড কত খ্রিস্টাব্দে দ্বিখণ্ডিত হয়? স্ট্যালিনের মতে নিজের ভাগ্য নিরূপণ করার অধিকার শুধু নিজের হাতে থাকাই হলো আত্মনিয়ন্ত্রণের অধিকার। 1772 খ্রিস্টাব্দে পোল্যান্ড দ্বিখণ্ডিত হয়েছিল। পরে কোশ্চেন, কে কবে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার সমর্থনে কংগ্রেসের জোরালো বক্তব্য রেখেছিলেন? এটা হচ্ছে 1918 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার সম্পর্কে জোরালো বক্তব্য রেখেছিলেন। 50-এ দাগের কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি সপক্ষে জন স্টুয়ার্ট মিল কি বলেছেন? জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের সপক্ষে তোমার জন স্টুয়ার্ট মিল বলেছিলেন, বহুজাতি ভিত্তিক রাষ্ট্রে স্বাধীন রাজনৈতিক প্রতিষ্ঠান কখনোই গড়ে উঠতে পারে না। বহুজাতি ভিত্তিক রাষ্ট্র বলতে যে রাষ্ট্রে অনেকগুলো তোমার জাতি থাকবে সেই রাষ্ট্রে হচ্ছে কোনো স্বাধীন রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারবে না। 50 দাগের কোশ্চেন, মার্কিন রাষ্ট্রপতি
উইলসন 1918 খ্রিস্টাব্দে কোন তত্ত্বের সমর্থনে জোরালো বক্তব্য রেখেছিলেন? 1918 খ্রিস্টাব্দে তোমার এসে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার তত্ত্বের সমর্থনে মার্কিন রাষ্ট্রপতি উইলসন জোরালো বক্তব্য রেখেছিলেন। 52 দাগের কোশ্চেন যেটা আছে, এক জাতি ভিত্তিক রাষ্ট্রের উদাহরণ দাও। এক জাতি এক রাষ্ট্র তত্ত্ব কোন সময় থেকে জনপ্রিয় হয়ে ওঠে? এক জাতি ভিত্তিক রাষ্ট্রের উদাহরণ হচ্ছে ইসরায়েল। 19 শতাব্দীর মধ্যভাগ থেকে এক জাতি এক রাষ্ট্রের তত্ত্ব জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিল। পরে কোশ্চেন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দুটি যুক্তি দাও। আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে দুটি যুক্তি হচ্ছে, 1 নম্বরে, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার বিশ্ব সভ্যতার বিকাশে সহায়ক, কারণ একটি জাতি নিজস্ব রাষ্ট্র ও সরকার থাকলে জাতীয় সভ্যতা ও সংস্কৃতিগুলি দ্রুত বিকাশ পাবে। 2 নম্বরে বলা আছে সংখ্যালঘু সমস্যার সমাধান। এটা হচ্ছে এক জাতি এক রাষ্ট্র গঠিত হলে ক্ষুদ্র জাতি বা সংখ্যালঘু জাতি যারা আছে তারা নিজেদের বিকাশের জন্য নিজস্ব একটা সরকার গঠন করতে পারে। ফলে বিশ্ব থেকে যেমন দ্বন্দ্ব, বৈরভাব, যুদ্ধ নিপাত যাবে, তেমন কিন্তু নিজেদের যে সংখ্যালঘু সমস্যা যেটা সেটাও সমাধান করতে পারবে। মানে হচ্ছে নিজেদের মধ্যে একটা সরকার গঠন করতে পারবে। এর জন্য প্রতিটি সংখ্যালঘু যারা জাতি আছে তারা নিজেদের জন্য আলাদা পৃথক রাষ্ট্র গঠন করতে পারবে। এইভাবে দেখতে গেলে আমাদের ভারতবর্ষ কিন্তু প্রায় নানা করে 100 খানিক উপরে জাতি আছে প্রায়, বললাম। তাহলে আমাদের ভারতবর্ষ একটা রাষ্ট্র, একটা জাতি, ভারতের একটা জাতি, এটা ভাগ করতে গেলে 100টা রাষ্ট্রে পরিণত হবে ভারতটা। পরে কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার মতবাদটির প্রবক্তা কে? জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার মতবাদটির প্রবক্তা হচ্ছে জন উড্রো উইলসন। পরে কোশ্চেন 55, এক জাতি এক রাষ্ট্র নীতির উপর কোন তত্ত্বটি প্রতিষ্ঠিত? এক জাতি এক রাষ্ট্র নীতির উপর তোমার জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আজ এই পর্যন্ত। যে সংজ্ঞাগুলো আছে সংজ্ঞাটা একটু মনোযোগ দিয়ে পড়বে, দিলে মনে থাকবে। সেটা সম্পর্কে তবু সংজ্ঞাগুলো খণ্ডন করা যায় না, তবু আমি সংজ্ঞাগুলোকে একটু করে অন্যভাবে বলার চেষ্টা করছি। তোমাদের উপকার লাগলে ভালো লাগবে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।